রাজধানীতে ৭৮ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, উপড়ে গেছে গাছপালা, দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি। জয়পুরহাটে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। খুলনার কয়রায় গ্রামের পর গ্রাম প্লাবিত। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। করোনার নতুন হটস্পট চট্টগ্রামে প্রতিদিন শনাক্ত ১৫০ থেকে ২০০ জন। কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বের তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক। বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। ঘন্টায় ৭৮ থেকে ৮৩ কিলোমিটার বেগে রাজধানীর উপর দিয়ে বয়ে গেছে এবছরের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে রাজধানীর কোনো কোনো এলাকায় উপড়ে গেছে গাছপালা। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আবহাওয়া অফিস ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। ঘন্টায় ৭৮ থেকে ৮৩ কিলোমিটার বেগের কালবৈশাখী ঝড়ের তাণ্ডব কিছুটা আঁচ করা যায় রাজধানীর বিভিন্ন প্রধান সড়কের পাশের বিশাল বিশাল গাছের এই অবস্থা থেকে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানা গেছে, ঢাকার রমনা, ধানমন্ডি, হাতিরঝিল, হাইকোর্ট ও পুরাতন বিমানবন্দর এলাকায় গাছ উপড়ে পড়ে। ভোর থেকে এসব গাছ অপসারণ করে রাজপথ সচল করতে তৎপর হয় ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন সহ সেবা সংস্থাগুলো। নরম হয়ে গেছে, পুরোনো গাছ তো মানে জোর করে গেছে কিনি এই লেগে জোরে গাছ বাচ্চা চালু করে দেয়। এমনি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মোটামুটি ভালোই আর কি। আবহাওয়া অফিস বলছে, ঢাকায় এবছরের সবচেয়ে শক্তিশালী ঝড়ের সাথে হয়েছে রেকর্ড পরিমাণ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাতও। এতে রাজধানীর কোনো কোনো এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। আজকে প্রথম না, একটু বৃষ্টি বেশি যখনই পড়ে তখনই বৃষ্টিতে একদম পুরো এলাকা হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীর আকাশ জুড়ে ছিল গুমট ভাব আর দমকা হাওয়া। মধ্যরাত থেকে শুরু হওয়া ঘূর্ণিঝড় চলে ভোর পর্যন্ত। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন রাজধানী সহ সারা দেশে ঝড় বৃষ্টি থাকবে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত না শুকাতেই গত রাতে নওগাঁর উপর দিয়ে বয়ে যায় প্রচণ্ড ঝড়। সেই সঙ্গে ভারী বৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মান্দা, পরশা, নিয়ামতপুর উপজেলায় প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে পাকা ধানের ক্ষেত পানিতে তলিয়ে যায় এবং ঘরবাড়ি ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। এর আগে আম্পানের প্রভাবে একই এলাকায় ফসলি জমিসহ আম বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৮৮টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তালিকা করা হয়েছে। একই সঙ্গে ৩৭৮টি বান্ডিল টিন ও ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্তরা এসব সহযোগিতা এখনো পায়নি বলে অভিযোগ করছেন। ঘর ভেঙে গেছে, আর সারা রাত পানি হয়েছে, হয় আমরা বসে আছি, ঘুম কিছু হয়নি। এমন একটা কালো মেঘ আছে, এসে একবারে জ্বরে চলে গেছে। জল পারলে যেগুলো দূরতা জল পারবে, আবার আমরা মরে যাবো। এখন আমরা কি করব, কোথায় যাব, কি করব, এখনো কোনো সহযোগিতায় কেউ আসতেছে না। আমরা আশা করছি যে সরকার সহযোগিতা করলে এই দারুণ যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি থেকে আমরা সাধারণ মানুষ কিছুটা হলেও একটু সহযোগিতা পাবো। জয়পুরহাটে ঝড়ে দেয়াল চাপা পড়ে ২ শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে বাড়িঘর ও গাছপালা। এ সময় খেতলাল উপজেলার খালিশাগাড়ি এলাকার বাসিন্দা জয়নালের বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে ২ শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়। এদিকে নামাপাড়া, বটতলী, দোগাছি সহ অন্তত ৪০টি গ্রামের কয়েকশো বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। খুলনার কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় আম্পানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে প্রতিদিন প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। গৃহহীন মানুষ এখন খুঁজছে নিজেদের মাথা গোঁজার ঠাঁই। ত্রাণ নয়, তারা চান টেকসই বেড়িবাঁধ। বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।
তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতের চিহ্ন দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেতকাশীর প্রতিটি পরতে পরতে উপকূলীয় এলাকায় কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা সরজমিনে দেখতে মঙ্গলবার সংসদ সদস্যের পাশাপাশি খুলনা বিভাগীয় প্রশাসনের একটি দল নদীপথে কয়রা ও শ্যামনগর উপজেলার ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। দুপুরে দক্ষিণ বেতকাশীর গোলখালী এলাকায় পৌঁছালে নদীপাড়ে জড়ো হয় কয়েকশো নারী পুরুষ। এ সময় তারা দাবি জানান, ত্রাণের চেয়ে বেশি দরকার টেকসই বেড়িবাঁধ। বেড়িবাঁধ আমরা টেকেই রাখছি এখনো পর্যন্ত। যদি আমাদের গেওর পাইলিং এবং বাঁশ এবং বস্তা না হয়, আমাদের বাপদাদা ভিটা বাড়িতে আমাদের বসত করা অসম্ভব। আমরা দেখছি আসলে যত টাকা বরাদ্দ হয় তার হচ্ছে 60% টাকা হচ্ছে বাস্তবায়ন হয়। যদি আমরা পানিতে মরেই যাই তাহলে খাদ্য দিয়ে আমরা কি করব? আমরা চাই টেকসই বেড়িবাঁধ। খুলনা বিভাগীয় কমিশনার জানান, খুলনা অঞ্চলের বাঁধ নির্মাণে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এখন লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষকে ঘরে ফিরিয়ে আনা। ঝড় তুফান শুরু হলে পানি উন্নয়ন বোর্ডের যে উপস্থিতি দরকার, যে ধরনের অ্যাক্টিভিটি দরকার, সে ধরনের অ্যাক্টিভিটি অনেক সময় পায় না বলে লোকজনের ব্যাপক অভিযোগ আছে। তারা আমাকে ওই মন্ত্রণালয় বলেছে যে এবার পাবে। স্থানীয় সংসদ সদস্য অবশ্য অক্টোবর থেকে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার আশ্বাস দেন। আগামী অক্টোবর থেকে ইনশাআল্লাহ এই বাঁধের কাজ শুরু হবে। এখন আমরা এই বাঁধ মেরামত করার জন্য যা যা প্রয়োজন সেটি আমরা করব। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানে খুলনা অঞ্চলের উপকূলীয় উপজেলায় 55 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে দেখে বোঝার উপায় নেই বেড়িবাঁধের অস্তিত্ব। প্রতিদিন পানির নিচে ভাসছে, আবার জেগে উঠছে। স্থানীয়দের দাবি, দ্রুত এসব বেড়িবাঁধ পুনর্নির্মিত না হলে ভেঙে পড়বে গ্রামীণ অর্থনীতি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, কয়রা, খুলনা। আক্রান্ত জেলা থেকে অবাধে প্রবেশের সুযোগে করোনা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে বন্দরনগরী চট্টগ্রাম হটস্পটে পরিণত হয়েছে। প্রতিদিনই 150 থেকে 200 করোনা রোগী শনাক্ত হচ্ছে এখানে। হাসপাতালেও এখন আর রোগীদের স্থান হচ্ছে না। 130 শয্যার দুটি হাসপাতালের বিপরীতে বর্তমানে রোগী সংখ্যা 2000-এর বেশি। আর চিকিৎসা ব্যবস্থাও সীমিত হয়ে যাওয়ায় আক্রান্ত সহ সংশ্লিষ্ট সবাইকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 3রা এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর প্রথম এক মাসে রোগী সংখ্যা ছিল মাত্র 89 জন, কিন্তু পরের 20 দিনে রোগীর সংখ্যা 2000-এর বেশি। বিশেষ করে 20 মার্চ থেকে প্রতিদিন 150 কিংবা তার চেয়েও বেশি রোগী শনাক্ত হচ্ছে চট্টগ্রামে। এর মধ্যে ওই দিনেই রোগীর সংখ্যা ছিল 257 জন। সেই অনুযায়ী চট্টগ্রামকে করোনা সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করেছেন সিভিল সার্জন। জনগণ কিন্তু সে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে নাই, তার কারণে আজকে এই ভয়াবহ পরিস্থিতির দিকে দেশ এগিয়ে গেছে। নগরীতে প্রতিদিন 150-এর বেশি রোগী শনাক্ত হলো। করোনা বিশেষায়িত হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যেখানে আবার শয্যা সংখ্যা মাত্র 130। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পরও রোগী নিয়ে হাসপাতালে ঘুরছে স্বজনেরা, ফলে আক্রান্ত রোগী থেকে সংক্রমণের হারও ক্রমশ বেড়ে চলেছে। 2.5 মাস ধরে এই সমস্ত গল্প শুনছি যে প্রাতিষ্ঠানিক আইসোলেশন হাসপাতাল গড়ে উঠবে অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হবে, কিন্তু কিছুই হয়নি। এখন যখন রোগে আক্রান্ত হচ্ছেন নতুন করে হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরছেন, কিন্তু ভর্তি হতে পারছেন না। চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার বেশ কটি কারণ চিহ্নিত করেছেন চিকিৎসকরা। গার্মেন্টস এবং বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান খোলা রাখাকে কারণ হিসেবে দেখছেন তারা। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি স্বাস্থ্য ব্যবস্থা, রোগী অনেক কিন্তু বেড নেই হাসপাতালে মোটেও। তবে শেষ পর্যায়ে এসে চট্টগ্রামের বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল এবং খুলশীর ইম্পেরিয়াল হাসপাতালকে করোনা রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, করোনা আতঙ্কের মধ্যে মশার উপদ্রবে নাকাল সাভারবাসী, কীটনাশক ছিটানোর দাবি জনপ্রতিনিধিদের, বাসিন্দাদের আরও সচেতন হওয়ার আহ্বান। একদিকে সংক্রমণের ঊর্ধ্বগতি, অন্যদিকে শিথিল লকডাউন, এরই মধ্যে শেষ হচ্ছে সাধারণ ছুটি। তাহলে এরপরে কি? বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত পদক্ষেপের কারণে পুরোপুরি সুফল মিলছে না অঘোষিত লকডাউনের। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের সময়ে মন্থর অর্থনীতির সুযোগ কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউন। আর কর্তৃপক্ষের সোজা জবাব, অবস্থা বুঝেই নেওয়া হবে ব্যবস্থা।
রাশেদ লিমনের রিপোর্ট। করোনাকালের ৮০ দিন পেরিয়ে বাংলাদেশ, এরই মধ্যে হয়ে গেল ঈদ। অচেনা এই ঈদের আগেও ঢল ছিল বাড়ি ফেরায়। এই ঈদটা বাড়িতে থাকার কথা থাকলেও অনেকে রাখেননি সেই কথা। আবার উদাসীনতা স্বাস্থ্যবিধি মানতে কিংবা মানাতে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে রোগীর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২২ মে থেকে ২৪ মে শনাক্তের হার ছিল ১৭%, আর সবশেষ মঙ্গলবারে এই সংখ্যা ২১.৩৪%। অন্যদিকে ৬ দফা বাড়িয়ে সাধারণ ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ মে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন, এত কিছুর পরে হিসেবের খাতায় জমা হলো কি? বিশেষজ্ঞরা বলছেন গত ২ মাসের ছুটির সুফল ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। পরিকল্পনায় দরকার আরও দূরদর্শিতা। সিদ্ধান্ত হওয়া উচিত অত্যন্ত সুপরিকল্পিত, এবং যে সিদ্ধান্তই নেওয়া হোক সেটা যেন সর্বাংশে বাস্তবায়ন হয় এবং এ ব্যাপারে যেন কোনো দোদুল্যমনতা না থাকে, যেটা আগেই ঘটেছে। লকডাউনটা যে আমরা দিয়েছি ২ মাস আমরা নষ্ট করে ফেলেছি, কিন্তু স্ট্রিক্টলি আমরা লকডাউনের ফসলটা আমরা ঘরে তুলতে পারি। স্ট্রিক্টলি লকডাউন দিয়ে টেস্ট অনেক বাড়িয়ে, যে যখন চাচ্ছে ওদেরকে টেস্ট করে এবং মানুষকে অনুপ্রাণিত করা যে তোমরা এসে টেস্ট করো, ওরা আইসোলেট হয়ে যায়। এভাবে যদি আমরা দমন করে নিতে না পারি, তাহলে একটা ভয়াবহ, অনেক রোগীর নাম্বার বেশি হয়ে যাবে, আমার স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল এবং এটা সঠিকভাবে ম্যানেজ করতে পারবে না। অর্থনীতিবিদরাও বলছেন ঈদের পরের এই সময়টাতে এমনিতেই মন্থর থাকে অর্থনীতি, তাই সময়টা কাজে লাগিয়ে হতে পারে কঠোর লকডাউনের উত্তম সময়। অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারেই কম রেখে আগামী ১৫ দিন, তারপর থেকে এই কর্মকাণ্ডে কি করে যাওয়া যাবে, বিভিন্ন সেক্টরের কোন জায়গায় কতটুকু খুলতে হবে, সেই ক্ষেত্রে কি স্বাস্থ্যবিধি মানতে হবে, সেই প্রস্তুতিটা এই সময় নেওয়া যায়। এই পরিস্থিতিতে জীবন ও জীবিকার সমন্বয়ের কথা ভেবেই পরবর্তী সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে বলে জানান সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। মানুষের কল্যাণে সব দিক বিবেচনা করে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবেন। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে এই বিষয়টি জানাতে পারব। প্রতিমন্ত্রী জানান বৃহস্পতিবার ঘোষণা আসতে পারে পরবর্তী সিদ্ধান্তের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই ঈদের ছুটি শেষে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ঢল নেমেছে ঢাকামুখী মানুষের। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে কিন্তু এখন রাজধানীমুখী মানুষের ঢল আমরা আবার লক্ষ্য করতে পারছি। বৈরী আবহাওয়া সত্ত্বেও কিন্তু নদী এই উত্তাল অবস্থায় কিন্তু ফেরিগুলো এসে থামা মাত্র আমরা দেখছি যে হাজার হাজার যাত্রী কিন্তু তারা ফেরি থেকে কার আগে কে নামবে সেই প্রতিযোগিতা হচ্ছে। এখানে করোনা সংক্রমণ ঝুঁকি সত্ত্বেও এই মানুষগুলো রাজধানীতে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এই শিমুলিয়া ঘাটে আসার পরে কিন্তু এখান থেকে ঢাকায় যাবার জন্য যে গাড়ির সেই ব্যবস্থা না থাকার কারণে ছোট ছোট গাড়ি দিয়ে গ্রামে গিয়ে অন্তত কোনোভাবে মাথা গোঁজার চেষ্টা করবেন। এবং এদিকে কিন্তু 11টা ফেরিতে এখন চলাচল করতেছে, যানবাহন পারাপার হচ্ছে ছোট বড় ঠিক, কিন্তু এখানে যে বৈরী আবহাওয়া সে কারণে কিন্তু অতিরিক্ত সময় নেন। এবং এদিকে কিন্তু 11টা ফেরিতে এখন চলাচল করতেছে, যানবাহন পারাপার হচ্ছে ছোট বড় ঠিক, কিন্তু এখানে যে বৈরী আবহাওয়া সে কারণে কিন্তু অতিরিক্ত সময় লাগছে। বিআইডব্লিউটিসি বলছে যে এই বৈরী আবহাওয়া সত্ত্বেও যে স্থানীয়ভাবে 2 নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে, তারপরে তারা বড় যে ফেরিগুলো আছে, মাঝারি ফেরিগুলো আছে, সেগুলো দিয়ে পারাপার করছে। এই কারণে যে দুপারে অনেক ভিড় গাড়ির এবং যাত্রী বেশি। গাড়ি এমন ভাবে ফেরিতে উঠে যে গাড়ি পাওয়া যায় না, শুধু মানুষ আর মানুষ। এই মানুষগুলো সবাই কিন্তু এখন কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে। এই এলাকায় যে সকালে যে বৃষ্টি ছিল, বৈরী বাতাস ছিল, এটা কিন্তু থেমে থেমে বৃষ্টি আছে এবং বৈরী আবহাওয়া আছে, এবং যে কোনো সময় বৃষ্টি নামে আবার বৃষ্টি থেমে যায়। এর মধ্যে কিন্তু ভিজে যাচ্ছে যাত্রীরা। এই ভিজে ভিজেই তারা কিন্তু এই করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে এখানে পার হচ্ছে। এই যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়া ঘাট, এই ঘাটটি কিন্তু এই ঈদের দিনের বিকাল থেকে এরকম ব্যস্ত সময় যাচ্ছে। আজকে সকালে এতটা বৈরী আবহাওয়া ছিল, তখনও কিন্তু অনেক লোক ছিল। আবহাওয়াটা আবার একটু ভালো হওয়ার পরে কিন্তু প্রচুর লোকের সমাগম এখানে ঘটে যায়। এই ফয়সাল এই ছিল, এই সালেহীন এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের সর্বশেষ পরিস্থিতি। বৈরী আবহাওয়ায় উপেক্ষা করেই ঈদের ছুটি শেষে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ঢল নেমেছে ঢাকামুখী মানুষের। আর সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল সহকর্মী নাসির উদ্দিন।
করোনায় দেশের শিল্প ও সেবা খাতের চরম বিপর্যস্ত অবস্থায় ভরসা কৃষিখাত। বোরো মৌসুমে বাম্পার ফলন দিচ্ছে খাদ্য নিরাপত্তা। একই সাথে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বে তৃতীয় চাল উৎপাদকের মর্যাদা পেতে যাচ্ছে বাংলাদেশ। অথচ এসব সাফল্যের দাবিদার কৃষকরা পান না ফসলের ন্যায্য মূল্য। ভোগান্তি রয়েছে কৃষি ঋণ বা প্রণোদনা পেতে। অর্থ ছাড়ের দীর্ঘসূত্রিতায় গতি পাচ্ছে না কৃষির প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম। এসব সমস্যা সমাধানে বাজেটে অর্থ বরাদ্দের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। শুভ খানের রিপোর্ট। প্রাণঘাতী করোনায় বিশ্ব এখন খাদ্য সংকটের আশঙ্কায়। সেই সময় বড় উৎপাদন নির্ভর রাখছে বাংলাদেশকে। শুধু তাই নয়, মার্কিন কৃষি বিভাগ বলছে এবছর 3,60,00,000 টন উৎপাদন নিয়ে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের তৃতীয় চাল উৎপাদক হতে যাচ্ছে বাংলাদেশ। করোনায় কৃষিকে গুরুত্ব দিয়ে 28,500 কোটি টাকার ঋণ ও প্রণোদনা বরাদ্দ দিয়েছে সরকার। তবে ঋণ পেতে কৃষককে জমির দলিল এবং ভূমিহীন বর্গা চাষিকে দেখাতে হবে চুক্তিপত্র, যা বেশিরভাগ বর্গা চাষিরই নেই। গুদাম সংকটে বড় মৌসুমে মাত্র 20 লাখ টন ধান চাল কিনবে সরকার। এ অবস্থায় ভর্তুকি দিয়ে কৃষককে প্রতিটি গ্রাম পাড়া মহল্লায় শস্য সংরক্ষণাগার নির্মাণে উদ্বুদ্ধ করার পরামর্শ কৃষিবিদদের। বর্গা চাষি এবং অন্যান্য চাষির সুনির্দিষ্ট সংজ্ঞায়িত এবং নিবন্ধিত করে তারপর উদ্যোগ নিতে হবে যে এই টাকাটা কিভাবে দেওয়া হবে। যিনি নিবন্ধিত কৃষক হবেন তার বাড়িতে একটা গুদামঘর থাকতে হবে। এবার হাওর এলাকায় ধান কাটায় কৃষককে স্বস্তি দিয়েছে কম্বাইন হারভেস্টার। অথচ 2019-20 অর্থ বছরে প্রায় 9 মাস কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বন্ধ ছিল। যেসব মেশিন বাংলাদেশে ব্যবহার হয় তাদের দাম প্রায় 30 লাখ টাকার কাছাকাছি। ভর্তুকির পরও একটা বড় অংশ থেকে যায়, যেগুলো প্রাইভেট কোম্পানি থেকে আমরা এগুলিতে অর্থায়ন করি। কৃষকের আসলে অ্যাক্সেস টু লোন থাকা উচিত। প্রতিনিয়ত বাড়ছে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, যা মোকাবেলায় প্রয়োজন ব্যাপক গবেষণা। অথচ বাজেটে কৃষি খাতে বরাদ্দের সিংহভাগ ব্যয় হয় সার, তেল, বীজের ভর্তুকিতে। যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমাদের একটা প্রকল্প থাকবে, যেটা 3,200 কোটি টাকার একটা প্রকল্প আমরা আশা করি পাবো। এছাড়া আমাদের যে প্রকল্পগুলি পাইপলাইনে আছে আমরা সবগুলি হয়তো এবছর পাবো। বরাদ্দকৃত অর্থ ব্যয় যাতে দুর্নীতি না হয় সেদিকে কঠোর নজরদারির পরামর্শ কৃষি খাত সংশ্লিষ্টদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাভার পৌর এলাকা ও আশুলিয়ায় মশার উপদ্রবে নাকাল সাধারণ মানুষ। একে তো করোনা আতঙ্ক, তার উপর মশার জ্বালায় ঘরে থাকায় দায় হয়ে দাঁড়িয়েছে। জনপ্রতিনিধিরা বলছেন সরকারি নির্দেশনা মেনে নিয়মিত মশক নিধক কীটনাশক ছিটাচ্ছেন তারা। তবে বাসিন্দাদের সচেতন থেকে বাসাবাড়িতে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। সাভার থেকে মুজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভার পৌর এলাকা ও আশুলিয়া শিল্পাঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা। অপরিকল্পিত নগরায়নের ফলে এই অঞ্চলে ঝুঁকিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, খাল ও নালায় জমে থাকা পানি নিষ্কাশিত হতে না পেরে এভাবেই মশামাছি কিলবিল করছে। সরকারি নির্দেশনা মেনে প্রতিদিনই বিভিন্ন এলাকায় মশা নিধক ওষুধ ছিটাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা। আর নিজেরাও মশক নিধন স্প্রে ও কয়েল ব্যবহার করে সুফল পাচ্ছেন না বলে অভিযোগ এলাকাবাসীর। আর করোনা আতঙ্কে ঘরে থাকার বাধ্যবাধকতা থাকলেও মশার উপদ্রবে বাসায় টেকাই দায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান বাসিন্দারা। মশার যে উপদ্রব বেড়েছে, তার সাথে যে এডিস মশার কামড়ে বাচ্চাদের যে ভয়াবহ ডেঙ্গু হবে না, তার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারতেছি না। তার মধ্যে যদি ডেঙ্গু আক্রমণ করে তখন আমাদের কি হইব? মশার কথা কি কমু ভাই, ঘরের ভিতরে এত মশা, ঘরে থাকা যাইতেছে না। এমন অবস্থায় জনপ্রতিনিধিরা বলছেন স্বল্প সংখ্যক পরিচ্ছন্ন কর্মী ও ফগার মেশিনের সাহায্যে তারা প্রতিনিয়ত মশা মাছি নিধনে কাজ করে যাচ্ছেন। সমস্ত ড্রেনে আমরা কীটনাশক ওষুধ ছিটানো হয়েছে। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে জনবল দিয়ে এডিস মশা ধ্বংসের জন্য কাজ করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এখন পর্যন্ত সাভারে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত না হলেও সাধারণ মানুষকে সচেতন থেকে বাসাবাড়িতে বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের আহ্বান জানান তিনি। যার যার বাড়ি, যার যার আঙ্গিনা তিনি নিজ দায়িত্বে যেন পরিষ্কার রাখেন, তাহলে আমরা ডেঙ্গুর মশার আক্রমণ থেকে রক্ষা পেতে পারব। সাভার উপজেলার একটি পৌরসভা ও 12টি ইউনিয়নে 25 লাখের বেশি মানুষের বসবাস। ডিইউপিজেড সহ ছোট বড় মিলিয়ে প্রায় 12 শতাধিক শিল্প কারখানা রয়েছে। সময় সংবাদ, সাভার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে 78 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়, উপড়ে গেছে গাছপালা। দেশের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি। জয়পুরহাটে দেয়াল ধসে 3 জনের মৃত্যু।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে ঢুকছে পানি। খুলনার কয়রায় গ্রামের পর গ্রাম প্লাবিত। টেকসই বেড়ি বাঁধ নির্মাণের দাবি। মহাপরিকল্পনার কথা জানালো প্রশাসন। করোনার নতুন হটস্পট চট্টগ্রামের প্রতিদিন শনাক্ত 1.5 থেকে 200 জন। কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা বলছে সরকার। করোনা দুর্যোগের মধ্যেও বিশ্বের 3য় চাল উৎপাদকের মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখলেও বঞ্চিত কৃষক। বাজেটে অর্থ বরাদ্দের পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।